রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশ উৎপাদন হচ্ছে কথিত জার পানি, বিষাক্ত ব্যাকটেরিয়া ই কোলির উপস্থিতি বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। রাজধানী সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, কমছে তাপমাত্রা, বজ্রপাতে 10 জনের মৃত্যু, কাল খুলছে স্কুল কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী। সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় বিরোধীরা, প্রশ্ন প্রধানমন্ত্রীর, স্পষ্ট করলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনের বিষয়। এবং চেক আপ শেষে বাসায় ফিরলেন খালেদা, উপজেলা নির্বাচনে ভোট বর্জনকে উৎসাহিত করতে চায় বিএনপি, কর্মসূচি আসছে শিগগিরই। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে জারের পানি উৎপাদনের প্রতিষ্ঠান। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই দিব্যি চলছে জমজমাট ব্যবসা। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় নোংরা পরিবেশে পানি জারজাত হয়ে যাচ্ছে ভোক্তার হাতে। তীব্র গরমে নিরাপদ ভেবে এসব জারের পানি পান করায় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। রাজধানীর বিভিন্ন চায়ের দোকানে দেখা মিলে এমন পানির জার, যেখানে পথচারী কিংবা দোকানের কাস্টমাররা পানি পান করেন না, এমন মানুষ পাওয়া দুষ্কর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসী, ফলে বাসাবাড়িতেও বাড়ছে এর ব্যবহার। নিরাপদ ভেবে যে পানি পান করছেন, কিভাবে বোতলজাত করা হয় সে পানি, সে চিত্র দেখাতে দেশ টিভি টিম রাজধানীর মেরুল বাড্ডায়। বাইরে এর যতটাই চাকচিক্য, ভেতরে একেবারে ভিন্ন চিত্র। মোটরের মাধ্যমে সরাসরি পানি তোলা হচ্ছে ট্যাঙ্কে, যেখান থেকেই সরাসরি জারে। নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশের বালাই, হাতে নেই গ্লাভস, ফ্লোরে ময়লা, এর মধ্যে পানি ভরা হচ্ছে জারে। পরিষ্কারের নেই কোনো বালাই। এমন নোংরা পরিবেশে এভাবেই প্রতিদিন এই কারখানা থেকে বোতলজাত করা হয় কয়েক হাজার পানির বোতল, যা ছড়িয়ে যাচ্ছে রাজধানীতে। গ্লাস ওই সাইডে আছে, ওই সাইডে আছে গ্লাস লাগাইনি, অল্প একটু আগে খুলছি। না, সবই আছে, হয়তো ছেলেরা এখন কিন্তু পানির সার্ভিস দিচ্ছে না। আপনারা আসছেন দেখে আপনাদের ভরে দেখাইল। এই কারখানায় পানি বিশুদ্ধকরণ ল্যাব থাকলেও রুমটি দেখে বোঝা যায় কয়েক বছরের মধ্যে এটি খোলা হয়নি। একই সাথে এই বোতলগুলো ব্যবহারের নির্দিষ্ট মেয়াদ থাকলেও এগুলো ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাসাবাড়ি কিংবা দোকানপাটে ব্যবহৃত হচ্ছে এই জারে ব্যবহৃত পানি। কিন্তু আপনি জানেন কি এই জারে ব্যবহৃত পানি কতটা হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে? এসব জারের পানি পান হুমকির মুখে ফেলছে স্বাস্থ্যকে। বিএআরসির গবেষণা তথ্য মতে জারের পানিতে থাকে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ইকোলি, যা ক্যান্সার থেকে শুরু করে আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই নষ্ট করে দেয়। এমতো অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ জারের পানি পান না করার। ওই জারগুলোকে যথাযথভাবে পরিষ্কার করা হয় না, এবং যে প্রক্রিয়া পানিটি তোলা হয় সেটি নিরাপদ বলে প্রমাণিত এমনটি আমরা কখনো দেখিনি। তার মানে এই জারের পানি রাস্তাঘাটে, চায়ের দোকানে যেখান থেকে আমরা খাচ্ছি বা লোকজনে খাচ্ছে, তাদের মধ্যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস জাতীয় রোগ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আমরা বাস্তবেও তার প্রতিফলন দেখছি। একই সঙ্গে নিয়ম মেনে বাসায় ফুটন্ত পানি ব্যবহারের পরামর্শ এই বিশেষজ্ঞের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। টানা 1 মাস তাপপ্রবাহে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নগরবাসী। সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ঝড়ো হাওয়া সহ এই বৃষ্টি। তবে কয়েকদিন নিয়মিত বৃষ্টি না হলে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। অস্বস্তিকর গরমে সাধারণ মানুষের প্রাণ যখন উষ্ঠাগত, তখনই আশীর্বাদ হয়ে নেমে এলো বৃষ্টি। মধ্যরাতে মাঝারি থেকে প্রবল বর্ষণে ভিজিল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার রাত 9টার দিকে অল্প কয়েক ফোঁটা বৃষ্টি কিছুটা আশাহতই করেছিল সাধারণ মানুষকে। বৃষ্টি হয় না, মানে হালকা একটু পড়ছে, রাস্তাও ভিজে না, মানে 10 মিনিট ফুটা ফুটা করে 2 মিনিট পড়ছে আর কি। আপনার ভালো করে একটু ফোঁটা পড়ছিল আর পরে নাই, 9টার দিক দেখা। সেই হতাশায় ধুয়ে মুছে নিয়ে গেল মধ্যরাতের মুষলধারা। রাজধানীর কাউরান বাজার, আজিমপুর, মিরপুর, আগারগাঁও সহ পুরো নগর জুড়েই বৃষ্টি ঝরে, ছিল প্রবল বাতাসের ঝাপটাও। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়ে খুশি সাধারণ মানুষও। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই, বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে। গরম, কঠিন গরম, কিন্তু আসার পর আবহাওয়া খুব ভালো, বৃষ্টির কারণে খুব ভালো লাগছে। বৃষ্টি ছিল না, বুঝলেন, খুব ভালো লাগছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে নিয়মিত বৃষ্টিপাত না হলে আবারও আসতে পারে তাপপ্রবাহ।
তাই 5-6 তারিখের দিকে আবার সারা বাংলাদেশ জুড়ে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে এখন কোনো মধ্যে বৃষ্টির খবর নেই এবং আগামী কয়েকদিন না হওয়ার সম্ভাবনাটাই বেশি, সুতরাং কালকে সকালের মধ্যে যদি বৃষ্টি আবার না হয় তা ঢাকার তাপমাত্রা আবার হিট ওয়েভের কাছাকাছি চলে আসতে পারে। গ্রীষ্মের এই দাবদাহে প্রত্যেকটি প্রাণী যেন হয়ে ওঠে এক একটি চাতক পাখি। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটায় স্বস্তির বৃষ্টি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহের পর চট্টগ্রাম, রাঙামাটি সহ বেশ কিছু স্থানে এসেছে স্বস্তির বৃষ্টি। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত 10 জনের। এরপর তাপমাত্রা কিছুটা কমে এলেও খুলনা ও রাজশাহী বিভাগে অব্যাহত অতি তীব্র দাবদাহ। গরমে হাঁসফাঁস জনজীবন। শুভশ্রী রায়, ডেস্ক রিপোর্ট। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ। তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 2 জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই গরম আমাদের জন্মের পরে কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমের স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। একটা ভাড়া না তুললে পরে আবার আধা ঘন্টা দম নিচ্ছে, কিংবা 15 বোতল 10 বোতল পানি খাওয়া লাগতেছে আমাদের, খুব কষ্ট। গরমের অবস্থা খুবই খারাপ। এমনই গরম পড়ছে, আমরা গরিব গোনা মানুষ, রিক্সা চালাতে পারছি না। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। রোদের কারণে আমাদের সম্পূর্ণ জিরাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কাজকর্ম করা যায় না। সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা রোদ থাকা যায়, তারপর বাসায় বসে থাকার লাগে। বাদাম, যে কোনো জিরাত অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোদের মধ্যে শরীর ঘামে বা অন্যান্য কারণে আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়, তো তখন আমাদের এই ফ্লুইডের রিপ্লেসমেন্টটা পানি খাওয়ার মাধ্যমে পূরণ করতে। এটা নর্মাল পানি খাইয়েও করতে পারেন, অথবা খাওয়ার স্যালাইন, অথবা শরবত, যে কোনো গ্লুকোজ স্যালাইন, যে কোনোভাবেই আপনি পানিটা বেশি বেশি পান। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল 24 ঘন্টায় কক্সবাজারে 2 মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 জেলার 5 ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে স্কুল কলেজ বন্ধ বা খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে কমিটি করবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কথা থাকলেও সারা দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। পরে দাবদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল 5 জেলায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এমন বাস্তবতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। তাপ প্রবাহের মধ্যে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আগামীতে তাপ প্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে গঠন করা হবে কমিটি। অবস্থা বিবেচনায় নিয়ে আমরা একটা জেলা পর্যায়ে একটা নীতিমালা করতে যাচ্ছি যে বৈরী আবহাওয়াকালীন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে খোলা রাখা, কত সময় পর্যন্ত খোলা রাখা যেতে পারে এবং কোন দিনের কোন অংশে সেটা খোলা রাখা যেতে পারে সেটি নিয়ে একটা নীতিমালা আমরা করতে যাচ্ছি। সেটা সেইখানকার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা সুনির্দিষ্ট কমিটি হবে এবং সেটা জেলাভিত্তিক সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তারা নিতে পারবে। তিনি বলেন, তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে রয়েছে মতের ভিন্নতা।
তবে সবকিছু আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয়। অনেকেই মতামত দিচ্ছেন, এক এক ধরনের মতামত। সেই মতামতগুলো নিয়ে কারো মনোপুত হলে সেটা মানছেন কেউ, আবার কেউ মনোপুত না হলে সেটা গিয়ে মামলা করছেন। মামলা করে যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার, সুতরাং সেই হিসেবে মামলা যে কোনো কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। সেটা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সেটা দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সব সমস্যার সমাধান মানে আইন আদালতের মাধ্যমে হওয়া সম্ভব নয়, সেটা আদালতও বুঝেন। তো সেই জন্যই কিন্তু আমরা এই নীতিমালাটা করতে যাচ্ছি, যাতে করে যে কোনো বিষয়েই সব কিছু যেন আদালত পর্যন্ত না গড়ায়। তীব্র দাবদাহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তার শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, STV, ঢাকা। সরকার উৎখাত হলে কে ক্ষমতায় বসবে এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিষয়টি স্পষ্ট নয় বলেই বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। জানান, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই এমপি মন্ত্রীর স্ত্রী সন্তানদের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। থাইল্যান্ড সফর নিয়ে দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, 14 দল আছে, থাকবে। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে সরব আমেরিকার দ্বৈত নীতির সমালোচনাও করেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট। সম্প্রতি থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এই সফর সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তরে উঠে আসে বিরোধী দলের আন্দোলন, জোট রাজনীতি, উপজেলা নির্বাচন আর আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য অনেক চেষ্টা ছিল, কিন্তু জনগণের উপর বিশ্বাস ছিল বলেই নির্বাচন সম্ভব হয়েছে। জানান, বিরোধীদের কাছে নেতৃত্বের মুখ স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না তাদের আন্দোলন। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন প্রসঙ্গে স্ত্রী ও সন্তানের কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তা আপনার এটা হিসাব করেন তো, কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত, এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। শেখ হাসিনা বলেন, দলের হীরক জয়ন্তী উদযাপনে কমিটি হবে, বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানান, অচিরেই 14 দলের সভা হবে। আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ছাত্র শিক্ষকদের গ্রেপ্তারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। 900 ছাত্র, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। নির্বাচনকে অর্থবহ করাই লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দেবে, বর্জনের ডাক দিয়ে তাতে হস্তক্ষেপের অধিকার কারো নেই। স্বচ্ছ করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে অধিবেশন। শুরুতেই সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হয়।
এবার সদস্য হয়েছেন আওয়ামী লীগের এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া, টিপু এবং সংরক্ষিত আসনে ফজিলাতুন নেসা। পরে বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও এর উপর আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হায়ের কর্মময় জীবন স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঝিনাইদহতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। এবং আমরা ৯৬ সালে আসার পর ওই এলাকাটা ওই সন্ত্রাস মুক্ত করবার পদক্ষেপ নেই এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি এবং সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে। সংবাদ সকালে আরো থাকছে। আশা দেখাচ্ছে জলবায়ু সহিষ্ণু বাসমতি ঘরানার নতুন জাতের ধানের বাম্পার ফলন সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ গুলশানের বাসভবন ফিরুজায় পৌঁছান তিনি। এর আগে গতকাল বুধবার জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলবে। অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এই দেশে তো নেই, আশেপাশেও অনেক জায়গায় নেই। ৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জনেও জনগণকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শীঘ্রই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। জনগণ ভোট দেবে না এমন শঙ্কা থেকেই আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও রাজধানীর বাড্ডা, নয়াপল্টন সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে রাজনীতি করে আওয়ামী লীগ। জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। তারা জনগণের জন্য রাজনীতি করে না, তারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তারা ক্ষমতায় বসে থাকার জন্য রাজনীতি করে। প্রতিবেশী একটা বৈরী দেশ আমাদের দেশের পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে মরুর দেশে পরিণত করা হয়েছে। সরকার তো শুধু আমাদের ক্ষমতাটা দখল করার জন্য একটা কারসাজি করে তার দায়িত্ব শেষ করে। আজকে অত্যাচারী কিল দেওয়ার এই সরকার আজকে বদলে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সবাইকে মিথ্যাবাদী বানিয়েছে সরকার। এই পুলিশ ভাইদের বলি, আজকে বিচারে বলি, আজকে প্রশাসনে বলি, সবাইকে মিথ্যাবাদী বানায়। বিএনপি যদি নির্বাচনে থাকে আওয়ামী লীগকে কেউ ভোট দিবে? এই ভোট চোর, কম্বল চোর, কলসি চোর সবকিছু চুরি করে। আজকে এই চোর রেখে ভোট দিবে? এই কারণে তারা ভোটেই ভয় পায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চুরি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশে দুর্বিষহ অবস্থা চলছে। যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশ না নিতে সবার প্রতি আহ্বানও জানান রিজভী। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে
এই নির্বাচন বর্জন করবে। এটা ডাকাতদের নির্বাচন। কর্মদিবসের সময়সূচি পরিবর্তন করে তীব্র তাপপ্রবাহের দুর্ভোগ কিছুটা কমানো যেত উল্লেখ করে জনদুর্ভোগ কমাতে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কিন্তু এসব কোনো পদক্ষেপ তারা নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রিমান্ডে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে। তবে মিল্টন সমাদ্দার নির্দোষ প্রমাণিত হবেন বলে আশাবাদী তার আইনজীবী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের একদিন পরই দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মিল্টন সমাদ্দারকে। এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হবে। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী একটা মামলা করেছি, আর বাদী আরো 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। বিকাল 3:15টার দিকে এজলাসে তোলা হয় মিল্টনকে। আদালতের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, রিমান্ডে নিরপরাধ প্রমাণিত হবে বলেও প্রত্যাশা এই আইনজীবীর। মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। একই সাথে 3 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়াও তার স্ত্রী সহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং এই মঞ্জুরের মাধ্যমে আগে জিজ্ঞাসাবাদ করলেই আরো অনেক অজানা তথ্য এগুলো বেরিয়ে আসবে। এর আগে গেল 1 মে রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। পরিবর্তিত জলবায়ুর কারণে দেশের দক্ষিণ উপকূল সহ সর্বত্র বেড়েছে উষ্ণতা। অনেক জায়গায় যখন ব্লাস্ট রোগে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নময় সোনার ফসল, তখন আশা জাগিয়ে জলবায়ু সহিষ্ণু বাসমতি ঘরানার নতুন জাতের ধান এবার বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে। সাতক্ষীরার সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার গ্রীষ্মের শুরুতেই গরমের তীব্রতা, ধান আটকে গেছে ব্লাস্টে, একই সাথে গ্রীষ্মের দাবদাহে পড়ে নষ্ট হচ্ছে অন্য ফসলও। কিন্তু ব্লাস্টকে পরাজিত করে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলের খুলনা অঞ্চলে বাসমতি জাতের বিনা ধান চাষে অভাবনীয় সফলতার মুখ দেখেছে কৃষক। পোলাও বিরিয়ানির জন্য আবশ্যকীয় চিকন চালের ভোক্তাদের আগ্রহ মেটাতে অসাধু ব্যবসায়ীরা মোটা কেটে চিকন বানাচ্ছে আর চালের গুণাগুণ ধ্বংস করছে। তখন কৃষকরা দুর্যোগ সহনশীল এই প্রিমিয়াম কোয়ালিটির ধান স্বল্প খরচে করতে পেরে দারুণ খুশি। ফলন ভালো, পাশাপাশি উৎপাদন ভালো, অন্য অন্য ধানের চাইতে এখানে 3 থেকে 4 মণ প্রতি বিঘাতে বেশি। সহজে হেলে না পড়াতে ধানের ফলন ভালো এবং অন্য জাতের থেকে বালটাও বেশি লম্বা হয়। 500 হেক্টর জমিতে কৃষকরা পাচ্ছেন 3750 টন ধান, যার বাজার মূল্য 26 কোটি 25 লক্ষ টাকা। বাসমতি ঘরানার বিনা 25 ধান চিকন চালের জন্য সরকারের বিদেশ নির্ভরতা কমিয়ে আনবে বলে মনে করেন মাঠের কৃষকরা। বিঘা প্রতি মাত্র 9000 টাকা খরচ করে 25 থেকে 30 মণ ধান পেয়ে কৃষকরা হয়েছেন লাভবান। দেখতে এত সুন্দর লম্বা চিকন ধান এবং আমরা মনে করি বাসমতির পাশাপাশি চলবে। আগে যে ফলন ছিল তার থেকে এবার ফলনটা অনেক বেশি ভালো হয়েছে। বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ইনচার্জ বলেন, কৃষকরা মূল্যবান এ জাতের ধানের বীজও সংরক্ষণ করছেন। কৃষক খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে
তারা আগামী বছর এইটা চাষাবাদে খুবই আগ্রহ প্রকাশ করতেছে এবং কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে। দীর্ঘ লম্বা এ জাতের ধান চাষ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এটা ধানেও যেমন লম্বা, চালেও তেমন লম্বা। এটার ভাত কেমন হয়, ঝরঝরে হয় এবং খেতে খুবই সুস্বাদু। এরপরে এটা চাষাবাদ করতে খুবই কম টাকা লাগে। এবার খুলনা অঞ্চলে 500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এই বিনা 25 ধান। সামনের বোরো মৌসুমে এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দ্বিগুণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কোনো প্রকার তদারকি না থাকার সুযোগ বুঝে বরিশালে হলুদ অটোরিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। একদিনের ব্যবধানে 10 টাকার ভাড়া করা হয়েছে 20 টাকা। আকস্মিক ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সি রিপোর্ট। বরিশাল নগরীতে পহেলা মে বিকেল থেকে হঠাৎ কয়েকটি রুটে বেড়ে যায় অটোরিকশার ভাড়া। নগরীর নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত ভাড়া 15 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 20 টাকা। রূপাতলী পর্যন্ত 10 টাকার ভাড়া গুনতে হচ্ছে 20 টাকা। আর বরিশাল মেডিকেল পর্যন্ত 10 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 20 টাকা। এমনকি সর্বনিম্ন ভাড়া 5 টাকার পরিবর্তে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে 10 টাকা। এমন আকস্মিক ভাড়া নৈরাজ্যে হতবাক যাত্রীরা, ঝাড়লেন ক্ষোভ। অটোওয়ালারা হুটাটে ভাড়া বাড়িয়ে দিল তা আমরা জানি না, কেন বাড়ালো, কি কারণে বাড়ালো তাও জানি না। চলতে ফিরতে সমস্যা আপনাদের, এমনি তো দ্রব্যমূল্যের দাম বাড়তে, এখন যদি আবার অটো বাড়ায় তাহলে তো জীবনে আমাদের চলতে আরো সমস্যা হয়ে যাবে। তবে অটোরিকশা চালকরা বলছেন বৈদ্যুতিক চার্জ ও দৈনিক জমার পরিমাণ বাড়ায় বৃদ্ধি করতে হচ্ছে ভাড়া। জমা খরচা বেশি, চার্জের বিল তো 10 টাকা করে, মানে 200 টাকা করে নেয়, 80 টাকা দিয়ে 200 টাকা। তা বাড়ছে না আমাকে চার্জের বিল, কিন্তু আমাকে তো রাস্তায় তো এইভাবে মনে করেন 5 টাকার ভাড়া 5 টাকাই দেয়। আগে অটো ভাড়া ছিল 550-600 টাকা, আর এখন জমা হয়েছে 700 টাকা। এই অবস্থায় চলতে আছি। প্যাসেঞ্জারকে বলি যে ভাই রূপতলি গেলে আমাদের 15 টাকা হয় না, 20 টাকা ভাড়া দেন। সচেতন মহলের দাবি, এমন যানের ভাড়া নির্ধারণে নগর কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মালিক সমিতি সকলকে নিয়ে বসে একটি ভাড়া নির্ধারণ করা যায়, যাতে উভয় পক্ষই যাতে সহমত হয়ে সুন্দর পরিবেশে যেন এই যাত্রীদেরও যেন দুর্ভোগ না হয় এবং যারা অটো ড্রাইভার, শ্রমিক, মালিক তারাও যেন বেঁচে থাকতে পারে। অনেকবার চেষ্টা করেও এ বিষয়ে পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবে অভিযানে নেমেছে পুলিশ। সরেজমিনে এখানে চলে আসছি, আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলছি। তো এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলে এটা যেন না হয়, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি জনস্বার্থে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। পরিসংখ্যান অনুযায়ী বরিশাল নগরীতে রুট পারমিট পাওয়া হলুদ অটোর সংখ্যা 500 হলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অটোরিকশা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। 2 দফার টেন্ডারে কিশোরগঞ্জের ইটনায় নামাকারা নদীর উপর সেতু নির্মাণ কাজের অগ্রগতি 52%। কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকুতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে যে নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নামাকারা নদী। 2019 সালের ডিসেম্বরে এ নদীর উপর 71 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। তবে 2022 সালে মাত্র 29% কাজ করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। 1 বছর কাজ বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে পুনরায় টেন্ডার হয়। 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প পায় নতুন প্রতিষ্ঠান। কাজ শুরু হয় নতুন করে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। সেতুর কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। এই ব্রিজটা হলে আমাদের অনেক দুর্ভোগ থেকে আমরা বাঁচবো, আর যতটা তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হলে আমাদের জন্য উপকার। কৃষকের দান, এরপর মানুষের যাতায়াত, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া 3টা জেলার সাথে সম্পৃক্ত হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার। কাজ অগ্রসর করতেছি। এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময়, নির্দিষ্ট সময়ের আগে আমি
শেষ করে দেয়। আগে ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়ে আমরা পুনর্দরপত্র আহ্বান করি। ইতিমধ্যে নতুন ঠিকাদার কাজ শুরু করেছে, কাজের অগ্রগতি প্রায় 23%। অচিরেই ব্রিজটি তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। সেতুটি নির্মিত হলে ইটনা হাওরের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের যোগাযোগ আরও সহজ হবে। স্থানীয় অর্থনীতিতে আসবে পরিবর্তন, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সমর্থকরা। ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রশংসা করে বিতর্ক আরও উস্কে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। স্লোগানে উত্তাল লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছে হাজারো ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। তাদের কণ্ঠে ফিলিস্তিনকে স্বাধীন করো। বিশ্ববিদ্যালয়ে এমন আন্দোলন বেআইনি ঘোষণা করেছে পুলিশ। শিক্ষার্থীরা যেখানে নিজেদের কর্মসূচিতে অনড় অবস্থানে, তার পাশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়। এর মাঝেই রাতে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যদিও ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের অভিযোগ, তারা পুলিশের সাহায্য চেয়েও পাননি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় ক্যাম্পাসে সহিংসতার বিষয়ে পুলিশের এমন আচরণের সমালোচনা করে। গভর্নর গ্যাভিন নিউজিমের মুখপাত্র জানান, পুলিশের বিলম্বিত হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য। এতে বুধবার বাতিল করা হয় পাঠদান। টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। ধরপাকড় চলছে। গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে না আসার ঘোষণা শিক্ষার্থীদের। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছে। কোনো বিশ্ববিদ্যালয় বাকি নেই। গাজায় প্রতিদিনই শিশু মারা যাচ্ছে ইসরায়েলি হামলায়, প্রতিদিনই গণকবর উদ্ধার হচ্ছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই গণহত্যায় অর্থায়ন করে আসছে। এসব অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় চললেও এই আন্দোলনের বিরুদ্ধে নয় মার্কিন প্রশাসন, এমনটাই দাবি করেছে হোয়াইট হাউসের এই মুখপাত্র। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী আন্দোলন চালাতে বাধা নেই শিক্ষার্থীদের। গেল মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশ যা করেছে তা আগেই করা উচিত ছিল। শিক্ষার্থীরা ক্যাম্পাস দখল করে রেখেছিল। তাদের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা তাঁবুতে আন্দোলন করতে পারত, কিন্তু তা না করে ভবনে ঢুকে পড়ে। পুলিশ এসে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। এই বিষয়টি উপভোগ্য ছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে গাজায় হামাসের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন বলেও মন্তব্য করেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার সংবাদ। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না টাইগাররা। জয়ের জন্য লড়বে জিম্বাবুয়েও। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, এটি বাংলাদেশের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে সফরকারীরা। প্রথম টি-20 ম্যাচের আগে টাইগারদের চিন্তায় শুধুই প্রস্তুতি। প্রতিপক্ষ সহজ হলেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই টাইগারদের। তাই অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো দল।
সাকিব মুস্তাফিজকে ছাড়াই খেলতে নামবে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মোটেও ভালো যায়নি শান্ত লিটনদের, তাই রানে ফিরতে টপ অর্ডারে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে বেশি। অধিনায়ক শান্ত জানিয়েছেন প্রতিপক্ষ সহজ হলেও একাদশ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে না। ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। টি-20তে জিম্বাবুয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গেল 1 বছরে জিততে পারেনি একটি সিরিজও। নামিবিয়া আয়ারল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে। বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে শেষ হয়েছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। এরপরও লড়াইয়ে ফেরার প্রত্যয় জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই দলের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতি, টিম কম্বিনেশন তৈরি করা, আর আমাদের জন্য ফিরে আসার লড়াই। আশা করি সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভালো একটা সিরিজের আশা করছি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।